আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ডাকসু নির্বাচন পেছানোর দাবি ৬টি প্যানেলের। ডাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদলের। জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠিকে বৈধ বলল চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচন হতে বাধা নেই। মেট্রো রেলের নিচে অপরাধের স্বর্গ। রাত হলেই মাদকসেবী আর ছিনতাইকারীদের আশ্রয়স্থল। প্রশ্নবিদ্ধ নগর কর্তৃপক্ষের ভূমিকা। ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া হলে সেটা তদন্তে কালক্ষেপণের অভিযোগও করেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির অভিযোগ করেন। জিএস প্রার্থী হামিম বলেন, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনের মাঠ অসম করে রেখেছিল একটি মহল। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রায় ২ সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন। ১১টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ। জানান, প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। কোনো মিছিল, মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল। তুলে ধরেন নানান অনিয়ম। তার মতে, ছাপানো, সরবরাহ, ব্যবহৃত, বাতিল কিংবা ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৫৭ AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। ভোট কেন্দ্রের সঠিক তথ্য দেয়া হয়নি বলে একটি নির্দিষ্ট প্যানেল বাদে বাকিরা 18টি কেন্দ্র অনুসারে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান। আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত, ছাত্রদলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, যে যেখানে আছেন আপনারা সবাই আসুন, ভোট দান করুন, ছাত্রদলকে প্রতিহত করুন। ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার। এবং কি, যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার, ভিপি জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে। এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর দায়ভার কে নেবে? তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের আগে ডাকসু নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য ছাত্রদল প্যানেলের। ডাকসু হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তন নিয়ে বিসিবি সভাপতির চিঠি কার্যকর থাকবে। হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর আগে দুপুরে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। সেই সাথে এই চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আগামী ৬ অক্টোবর হওয়ার কথা বিসিবি নির্বাচন। তার আগে আজ সন্ধ্যায় চূড়ান্ত কাউন্সিলরদের নাম অনুমোদন দিতে অনুষ্ঠিত হওয়ার কথা বোর্ড সভা। তার আগে হাইকোর্টে বাদী হয়ে রিটটি করেন টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল। সমস্যার মূলে রয়েছে জেলা ও বিভাগ থেকে পাঠানো নামের তালিকা, যেখানে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সমর্থিত প্যানেল এমন চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। সেই সাথে অভিযোগ তোলেন সরকারি হস্তক্ষেপের। যদিও সব অভিযোগ অস্বীকার করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গঠনতন্ত্র মেনেই হচ্ছে সব কাজ। ক্লাব এবং যেসব ক্রীড়া সংস্থা তাদের কাউন্সিলরের নাম পাঠাবে তারাই ভোটের জন্য এলিজেবল হবেন।
সো যেহেতু ওই 4 ক্লাব থেকে যদি না আসে শেষ পর্যন্ত, তাহলে ওই 4 ক্লাবের যে কাউন্সিলর পদ সেগুলো শূন্য থাকবে এবং বাকি সবকিছু ওইভাবেই প্রসিড করা হবে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে যে মেট্রো রেল, তার নিচেই এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে ছিন্নমূল মানুষের। দিনের আলোয় যা কেবলই অসহায় মানুষের আশ্রয়স্থল, রাতের আঁধারে সেটা রূপ নেয় অপরাধের আখড়ায়। মাদক সেবন থেকে শুরু করে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। একদিকে শহরের সৌন্দর্যহানি, অন্যদিকে অপরাধের সূতিকাগার হয়ে উঠেছে এসব অস্থায়ী বস্তি। প্রশ্ন উঠেছে নগর কর্তৃপক্ষের ভূমিকা ও টেকসই সমাধানের সদিচ্ছা নিয়ে। মেট্রো রেল যে অবকাঠামোকে আধুনিক ঢাকার প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছিল, এর নিচেই গড়ে উঠেছে ছোটখাটো বস্তি। পিলারের নিচে সড়ক বিভাজনের ফাঁকা জায়গায় চাদর, পলিথিন, পুরনো কাপড় দিয়ে বানানো হয়েছে মাথা গোজার এসব ঠাঁই। দিনের আলোয় হয়তো তারা অসহায়, কিন্তু রাত গভীর হলেই তাদের অবস্থান ঘিরে জন্ম নেয় আতঙ্ক। মাদকদ্রব্য সেবনের অভিযোগ তো রয়েছেই, নিয়মিত তারা ঘটায় চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ। ব্রিগেড দিয়ে একজন একটা খুর বের করছে, বের করে আর ওই আমার সাথে যে ছিল ওরে চর্চাপড় দিছে, দিয়ে পকেটে টাকা ছিল, টাকা নিয়ে নিছে। ফোন নিয়ে গেছে, আবার মানি ব্যাগে ছিল কয় টাকা যেন, কত 2000 না যেন 1800 এরকম সব নিয়ে গেছে, খালি মানি ব্যাগ দিয়ে গেছে। যাত্রা সুযোগ করে সেবারটা নিয়ে চলে যায় ডেন্ডি কররা। আবার ডেন্ডি করে পুলিশরা কিছু বলে না। আবার ভালো মানুষের জায়গা নেই স্যার, ভালো মানুষের কোনো জায়গা নেই, নষ্ট মানুষেরগুলো জায়গা আছে। কি জন্য? পুলিশরা যারা আছে, অন্য অন্য যারা আছে, ওদের থেকে ভাগ পাবে, অর্ধেক দিয়ে যাবে, অর্ধেক নিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও দিন কয়েক পরই মানুষগুলো ফিরে আসে পুরনো ডেরায়। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। এই অস্থায়ী ঘরগুলোর দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মেট্রোর নিচেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় না, এমন ছিন্নমূল ঘরগুলোর দেখা মিলবে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও, যার ফলে নষ্ট হচ্ছে তিলোত্তমা ঢাকার সৌন্দর্য। অন্যদিকে নগরবাসীর নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে। রাজধানীর বস্তিগুলোয় আশ্রিতরা বঞ্চিত শিকার, নাকি অপরাধের পেছনে বড় চালিকা শক্তি, সেই প্রশ্নই বারবার সামনে আসছে। বিশেষজ্ঞদের অভিযোগ, টেকসই পুনর্বাসন না করাই প্রশাসনের মূল ব্যর্থতা। কাগজে কিছু উদ্যোগ হয়তো হয়, কিন্তু মূল দায়িত্ব কেউ নিতে চায় না। এই ছিন্নমূল মানুষদেরকে সামনে রেখে মাদক বিক্রি করা, মাদক সেবনের জায়গা ঠিক করা, তো এই কাজগুলো তো কেউ না কেউ তাদেরকে দিয়ে পরিচালিত করছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, বিদেশি দাতা সংস্থাগুলোর অর্থ লোক দেখানোর কাজে ব্যবহার করেন অনেকে, তবে অপরাধ অপকর্মের জন্য বস্তিবাসীকে পরিচালনা করে স্বার্থান্বেষী মহল। যারা নিয়েছে এই প্রজেক্টগুলো, তাদের নিজেদের পকেট ভারী করার জন্য এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। এই মানুষগুলোর, এই অসহায় মানুষগুলোর জীবনযাত্রাকে প্রজেক্ট আকারে উপস্থাপন করে রাষ্ট্র কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর অর্থ তারা বরাদ্দ নেয়, কিন্তু এই ছিন্নমূল বা গৃহহীন মানুষের তাতে কোনো ধরনের পরিবর্তন হয় না। প্রদীপের নিচে অন্ধকারের মতন অবস্থা মেট্রো রেলের নিচে এসব অপরাধপ্রবণ এলাকার। তখন জনমনে একটাই প্রশ্ন, নগর পরিচালনার ব্যর্থতার দায়ভার নেবে কে?